সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের সেঁক খাচ্ছিল। হঠাৎ তার পায়ে খিঁচ ধরল ভীষণভাবে। একেবারে 7-7টা দিন তাঁত না চালিয়ে হাতে, পায়ে, কোমরে, পিঠে কেমন আড়ষ্ট মতো বেতো ব্যথা ধরেছিল। তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামরানি। সুতো মেলে না, তাঁত চলে না, বিনা রোগে ব্যারাম ধরার মতো হত্যা করে ফেলে। এবারের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প শিল্পী। গল্পের শ্রুতি নাট্যরূপ ও পরিচালনা সৌভিক সাহা। শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প শিল্পী। তাঁত চালানোর কাজে ঘণ্টার পর ঘণ্টা এক টানা ধরা বাঁধা নড়নচড়ন। তার অভাবে শরীরটা দুদিনে মিয়ে ঝিমিয়ে ব্যথিয়ে ওঠে। ঘুম আসে না, মনটা টনটন করে। এক ধরনের উদাস করা কষ্ট, সব যেন ফুরিয়ে গেছে। যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবার সময় যেমন কষ্ট লাগে, ঠিক তেমনি ধারা কষ্ট, কিন্তু ঢের বেশি জোরালো আর অফুরন্ত। শরীর মনের সব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন। যা সয় তা সইবে না কেন? সকালে উঠেই বউকে সঙ্গে নিয়ে মা গেছে বাবুদের বাড়ি। বাড়ির মেয়েদের ধরবে। বাবুর ছোট মেয়ের বিয়ে। সেই উপলক্ষে 2-1খানা ভালো কাপড় বুনে দেবার ফরমাস যদি আদায় করতে পারে। মদন তাঁতির নাম করা বিশেষ রকমের ভালো কাপড়। বাবুর বাড়ির বায়না পেলে বাবুদের কল্যাণে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে। বাড়িতে ছিল শুধু মদনের মাসি। তার আবার একটা হাত নুলো, আর শরীরটি প্যাকাটির মতো রোগা। কি হলো? হ্যাঁ, কি হলো বাবা? মদনের চিৎকার শুনে সে ছুটে আসে। তার কোলে মদনের 2 বছরের ছেলে, আর তার সঙ্গে মাসির 4 বছরের মেয়ে। মাসি দেখো, দেখো। মদন, কি হলো? আরে কি হলো, কি বলবি তো? মদনের চিৎকারে ভয় পেয়ে ছেলে মেয়ে দুটো আগেই গলা ফাটিয়ে কান্না জুড়েছিল। মাসির কি ক্ষমতা আছে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনের? মাসিও চেঁচায়। কি যে করি আমি এখন? কে আছো কোথায়? কে গো? মদন, বড্ড কষ্ট হচ্ছে বাবা। রাস্তা থেকে ভুবন ঘোষাল এসে ব্যাপারটা বুঝেই গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাঁচকা টান দেয়, আর উড়ুতে জোরে জোরে থাপ্পড় মারে। যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের। মুচড়ে মুচড়ে ভেঙে পড়ার বদলে বসে আনে পাটাকে। বাঁচালেন মোকে। মদন পায়ে হাত দিয়ে ঘষে। ভুবন পরামর্শ দেয়, উঠে হাঁটো 2 পা, সেরে যাবে। মদন কথা কয় না। এতক্ষণে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে। আসেনি শুধু উদি, প্রায় লাগোয়া কুঁড়ে ঘর থেকে। কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর উদির কুঁড়ের মধ্যে। ঘর থেকেই সে পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে। কি হলো গো? বলি কি হয়েছে? আরে হইল কি? ভুবন রাস্তা থেকে উঠে এলেও এটা জানা কথাই যে উদির কুঁড়ে ঘর থেকেই সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে। উদি হয়তো তাড়া দিয়ে পাঠিয়েছে তাকে। 7 দিন দাঁত বন্ধ মদনের। বউটা তার 9 মাসের পোয়াতি। না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায়, উদির এই ভাবনাই হয়েছে।
কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়েছে কাল মদনের বউকে। চুপি চুপি শুধিয়েছে মদনের মতি গতির কথা। সবার মতো মজুরি নিয়ে সাধারণ কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের। কিন্তু মদনের বউ কেঁদে ওদিকে বলেছে, না, একগুঁয়েমি তার কাটেনি। পাড়ার যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্টই বদলে যায়। ইতিমধ্যে পিসি পিঁড়ি এনে বসতে দিয়েছিল ভুবনকে। বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে। দু চোখে স্পষ্ট জিজ্ঞাসা। সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল? রাজি হল প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনে দিতে? মদন অস্বস্তি বোধ করে। নিজের খোঁচা খোঁচা গোঁফদাড়ি মুছে ফেলে হাতের চেটোতে। সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবেই যেন বুড়ো ভোলাকে শুনিয়ে সে বলে, পায়ে খিঁচ ধরল হঠাৎ। সে কি যন্ত্রণা, বাপ রে, একদম মৃত্যু যন্ত্রণা, মরি আর কি। ওই উনি ছুটে এসে পাটা টেনে টুনে ঠিক করে দিলেন, বাঁচালেন মোকে। গগন তাঁতির বউ অদ্ভুত আওয়াজ করে ওঠে। কাছেই ছিলেন তাহলে? এ ভালোই করেছেন, তাই তো বলি মোরা। এই তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই। তাড়াতাড়ি বলে ওঠে মদন। গগনের বউয়ের মুখকে বড় ভয় পায় সে। বৃন্দাবন দাঁড়িয়েছিল পিছনে অপরাধীর মতো। তার কুঁড়েও মদনের ঘরের প্রায় লাগোয়া। উত্তরে একটা আম গাছের পাশে, ওই দিকে। গাছের দুপাশের ডালপালা দুজনের ঘরের চাল প্রায় ছুঁয়ে ছুঁয়ে। বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম, কিন্তু শরীর তার অনেক বেশি জরাজীর্ণ। একটা তার পুরনো জীর্ণ তাঁত, গামছা আর ৮ হাতি কাপড় শুধু বোনা যায়। তাতে সে আর বসে না, ক্ষমতা নেই। তার বড় ছেলে রসিক, সে তাঁত চালায়। সুতোর অভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ। অভাব আর আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে। তাঁত চলছে শুধু কেশবের আর বৃন্দাবনের। কখানা গামছা হয়েছে বৃন্দাবন? আমি জানি না বাবু, মোট ছেলে বলতে পারবে। তা কেশবকে বলে দিও, বোনা হলে যেন পয়সা নিয়ে যায়। বাঁকা মেরুদণ্ডটা একবার সোজা করার চেষ্টা করে বৃন্দাবন। অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায়। ছেলেকে সই দেবেন বাবু, আমি ওসব কিছু জানি নে। পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন। আমি কিছু জানি না গো, মোর ছেলা জানে, কত ঢং জানে বুড়ো। আহা, থামো না বুনোর মা, অত কথায় কাজ কি? মদন, যন্ত্রণা গেছে তো? ঠিক আছে, মোরা তবে যাই। এই চলো 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 চলো। কেশব গেলেই পয়সা পাবে, গামছা কাপড় বুনে দিলেই পয়সা মেলে। এসব কথা, এসব ইঙ্গিত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায়। সমস্ত ঘরে রোজগার বন্ধ, উপোস। তোমার গাঁয়ের তাঁতিরা জানো মদন, বড় বোকা। কি যে করবো এদের নিয়ে। মদন নিজেও ৭ পুরুষের তাঁতি। রাগের মাথায় সে ব্যঙ্গই করে বসে। সে আর বলতে, তাঁতি জাতটাই তো বোকা। ভুবন কিন্তু নিজের কথাই বলে চলে। সুতো কিনতে পাচ্ছিস না, পাবিও তো না কিছুকাল। তাঁত বসিয়ে রেখে নিজে বসে থেকে লাভ কি? মিহিরবাবু সুতো দিচ্ছেন, বুনে দে, যা পাস তাই তো লাভ। তা নয়
সুতো না কিনতে দিলে কাপড়ই বুনব না। এই কি কথা? তোমার কথা বুঝতে পারি, সস্তা কাপড় বুনবেই না তুমি, কিন্তু ওরা যত সব। পোষায় না ওদের, পোষায় না। সুতো কি সবাই কেনে না কিনতে পারে? হ্যাঁ, আপনি তো জানেন বেশিরভাগ দাদন কর্জে তাঁত চালায়, পর্তা রাখে দিবারাত্রির তাঁত চালিয়ে, মুখে রক্ত তুলে। তা তো বটে, তা তো বটে। আপনি তাও অর্ধেক করতে চান, পারবো কেন মোরা? নইলে এদিকে যে পর্তা থাকে না বাপু, কি দরে সুতো কেনা জানো? যাকে কি করা, কর্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করেছিলাম, তোমরা না মানলে উপায় কি? আরে বাবা, বুঝি তো সব, কিন্তু দিনকাল পড়েছে খারাপ। তাঁত রেখে কোনো মতে টিকে থাকা, নয়তো দুদিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের। সেই ভালো সময় যখন আসবে সুতো তখন মিলবে আবার। মনে পড়বে এই ভুবন ঘোষালের কথা, বলে রাখছি, মিলিয়ে দেখো, তখন আফসোস করবে। আমার কথা শুনলে তাঁতও বজায় থাকতো, নিজেরাও টিকে থাকতে। তাঁত বেচতে হলে মিহিরবাবুর হয়ে ভুবনে কিনবে, সেই ভরসাতেই হয়তো গ্যাট হয়ে বসে আছে লোকটা। কিন্তু সে পর্যন্ত কি গড়াবে? তার আগে হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা। মাসি এসে ঘুরঘুর করে আশপাশ। বামুনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের। গড় হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ সে প্রণাম না করছে, মাসির মনে স্বস্তি নেই। মদনের বুঝি খেয়াল হয়নি, ভুলে গেছে। মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিঁড়ির দিকে এগিয়ে গেলে মাসির আর ধৈর্য থাকে না। মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয় সে। মদন এবারে খিঁচড়ে ওঠে। মেয়েটাকে নে না কোলে, কেঁদে মরছে। মরগে না, হেতার থেকে যে জেঠা মরবি মর। বাচ্চা দুটোকে নিয়ে মাসি তাড়াতাড়ি পালায়। মদনের এই মেজাজ মাসি চেনে। মেয়ে কাঁদছে বলে বকুনি, ওটা তো মিছে, ওটা ছুতো। ছেলে পিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে? মাসিও জানে না, মদনও বোঝে না। ছেলে মেয়েদের কান্না মদনের কানে লাগে না। তাদের ঠকাঠকি, মেয়েদের বকাবকি ঝিঝির টাকের মতো। মেজাজটাই বিগড়েছে মদনের। প্রণাম না করুক সে বামুনের ছেলেকে, মদনের উপর মাসিমার বিশ্বাস কিন্তু খাঁটি। সে সুর করে রামায়ণ পড়তে পারে, তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে। সেরা জিনিস তৈরির বায়না পায় মদন তাঁতি। মদনের মার সঙ্গে কচি বয়সে এ বাড়িতে এসে মাসি শুনেছিল বাবুদের আমলে বেনারসি বুনে দেবার বায়না পেয়েছিল মদনের বাপ। শুধু তাই নয়, বিয়ের সময় মদনের বাপ জালের মতো সৃষ্টি ছাড়া শাড়ি বুনে পরতে দিয়ে তার সঙ্গে যে মশকরা করেছিল, সে কথাও সে কোনোদিন ভুলবে না। আজ অকাল, বায়না আসে না, সুতো মেলে না, তাঁত চলে না। তবুও মদন উঁচা কাপড় বোনে না। ওর বাপের কথা ভেবে ওর জন্য কষ্ট হয় মাসির। মা বউ কেমন যেন ব্যবহার করে ওর সঙ্গে। মাসি ভাবে, মদনের বাপটা যদি আজ বেঁচে থাকতো, তাইলে দিন আজকে আমায় আর দেখতে হতো না। বেঁচে থাকলে 4.25 বেশি বয়স হতো তার। মাসি তা ভালো বোঝে না। শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়ত, এটা ভাবতেই মনটা তার মুষড়ে যায়। শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই কামনা করে এবার বুড়োর যাওয়াই ভালো। না থাক মদনের বাপ, মদন তো আছে। মদনের মা বউ গুটি গুটি ফিরে আসে। পেটের ভারে মদনের বউ থপ থপ করে পা ফেলে হাঁটে।
কদিন থেকে তার হাত পাও ফুলেছে। পরনের জীর্ণ পুরনো শাড়িখানা বিয়ের সময় মদন নিজেই বুনে দিয়েছিল তাকে। এখনো পাড়ের বৈচিত্র্য, মিহি বুননের কোমল খাপি উজ্জ্বলতা সব মিলে সুন্দর আছে কাপড়খানা। রুক্ষ জটা পড়া চুল আর ফাটা চামড়া না থাকলে বাবুদের বাড়ির মেয়ে বলে মনে করা যেত তাকে। মদনের মা লাঠি ঠক ঠক করে বিড়বিড় করতে করতে আসছিল। কুঁজো হয়ে পড়েছে সে। ভুবনের সামনে সে কিছু না বললেই মদন খুশি হতো, কিন্তু বুড়ির কি সে কাণ্ডজ্ঞান আছে? সামনে এসেই সে শুরু করে দেয় মদন তাঁতির শাড়ির বায়নার কথা শুনে বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকিরির কথা। তারা বলে ওসব কাপড়ে চল আসে নাকি আর? দিদিমারা জিরা শাসার ঘরের মেয়েরা পরে ওসব শাড়ি। হ্যাঁ, মদন তাঁতির কাপড়। বন গায়ে শ্যাল রাজা বলে মদন তাঁতিকে। বলল সব কথা। বেড়েছে বাবুরা, অতিবার হয়েছে বাবুদের। মরবে এবার, মরবে। বলতে বলতে পা গুটিয়ে সিধে হয়ে বসে মদন, আর ওদিকে দাওয়ায় উঠতে গিয়ে টোলে পড়বার উপক্রম করে মদনের বউ। সামলে! মা কোনো রকমে খুঁটি ধরে সামলে নিয়ে সে ঘরের ভিতরে চলে যায়। এক পয়সার মুরদ নেই, গব্ব কত। মেয়েরা অমন বলে মদন, ওসব কথায় কান দিতে নেই, ওসব সারান দাও। তা বলে? হ্যাঁ, বাবুদের বাড়ির মেয়েরাও বলে, কেউ কেউ বলে, কিন্তু সব মেয়ে বলে না। তাঁতিপাড়ায় অনেক মেয়ে বলে না গো বাবু। মদন তাঁতির কথা তুলি তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে। হ্যাঁ, মদনও তাঁত বোনে, তারাও তাঁত বোনে। মদনের পায়ের ধুলোর যুক্তি নয় তারা। এক আঙ্গুল গোফদারের মধ্যে ভাঙা দাঁতের হাসি জাগিয়ে মদন কথা শোনায় ভুবনকে। একটা এড়ে তাঁতির তেজ আর নিষ্ঠায় একটু যেন খটকাই লাগে ভুবনের। একটু রাগ আর একটু হিংসার জ্বালাও যেন হয়। সম্প্রতি মিহিরবাবুর তাঁতের কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল এই অঞ্চলে তাঁতি মহলে একটা কথা প্রচলিত আছে, মদন যখন গামছা বুনবে। গোড়ায় কথাটার মানে ভালো বোঝেনি সে, পরে বুঝেছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এই কথাটার বদলে ওই কথাটা এদিকের তাঁতিরা ব্যবহার করে। আজ মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনে দিতে রাজি হয়, তাহলে তাঁতিপাড়ায় বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে। কিন্তু বড় খামখেয়ালি আর একগুঁয়ে এই লোকটা। এই রাগে তো এই হাসে, আবার এই হাহুতাশ করে, আবার এই লম্বা চওড়া কথা বলে, যেন রাজা মহারাজা। উঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা গোঙানির আওয়াজ কানে এলো। ও মদন, বাবা দেখ রে, বউ কেমন করতেছে। মদন, তাড়াতাড়ি আয় বাপ। মাসি, ও মাসি। ভুবন গিয়ে উদিকে পাঠিয়ে দেয় খবর নিতে। বেলা হয়েছে, তার বেরিয়ে পড়া দরকার, কাজ অনেক। কিন্তু মদনের ঘরের খবরটা না জেনে সে যেতে পারে না। তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতেও পারে। উদির জন্য অপেক্ষা করতে করতে এসে বিরক্ত হয়ে ওঠে। ও ছুরির বড় বাড়াবাড়ি। খবর আনতে গিয়ে হয়তো মদনের বউয়ের সেবা করতে লেগে গেছে। কিন্তু কি হয়েছে মদনের বউয়ের? কি হতে পারে? গুরুতর যদি কিছু হয়। উদি ফেরে অনেকক্ষণের পরে।
অনেকটা পথ হেঁটে মদনের বউয়ের শরীরটা কেমন যেন করছিল, একবার মূর্ছা গেছে। মনে হয়েছিল বুঝি ওই পর্যন্তই থাকবে, কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটা উঠবে। প্রসব হতে গেলে মাগি মরবে এবার। একবেলা এক মুঠো ভাত পায় তো 3 বেলা উপোস। এমনই চলছে 2 মাস। গাল দিলাম তাঁতিকে, মরণ হয় না বেটার। উনুনে কাঠ গুঁজে হাঁড়িটা চাপিয়ে দেয়। রাগে ফুঁসছে সে। বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য। কি এখনো গেলে না যে? আরে যাবো যাবো, আলিশে লাগছে। ভাত খাবে? মোর রাধা ভাত। উদি যেন আবদারের গলায় বলে, তোর কথা যেন আজকাল কেমন বিশ্রী হয়েছে রে উদি। এদিকে মদন এসে বসে দাওয়ায়। উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার ফিরে আসছে। সকালের পিঁড়িটা সেইখানেই পড়েছিল, তাতে জাঁকিয়ে বসে ভুবন। এই মদন কেমন আছে বউ? ব্যথা উঠেছে কম, রক্ত ভাঙতেছে বেশি। ব্যথা তেমন নয়, দুর্গা বুড়িকে আনতে গেছে। মদনের শান্ত নিশ্চিন্ত ভাব দেখে ভুবন রীতিমতো ভড়কে যায়। একটা বিড়ি ধরিয়ে ভাবতে বসে। ভেবে মদনকেও একটা বিড়ি দেয় সে। বলতেছি ভালো কিছু বোনান না, একটু দামি কিছু। সুতা নেই বুঝি? মনটা খুশি হয়ে ওঠে ভুবনের। হ্যাঁ, সামান্য আছে, সামান্য। হ্যাঁ, কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে? বেনারসি না বোনা যেন তারই অপরাধ, তারই অধঃপতন। এমনি আফসোসের স্বরে বলে মদন। বেনারসি? বেনারসি তো জীবনে বুনিনি। 1 ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে। ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে। সেই সুতো দেখে গলার কাছে কি যেন দলা পাকিয়ে আসে মদনের। এই সুতো দিয়ে তাকে ভালো কাপড়, দামি কাপড় বুনে দিতে হবে। এর চেয়ে কেশবের মতো গামছাই না হয় সে বুনত। লোকে বলতো মদন তাঁতি গামছা বুনেছে দায়ে পড়ে, কিন্তু জাতা উঁচা কাপড় তো মনে নেই। আজ সকালে পায়ে যেমন খিঁচ ধরেছিল, তেমনি কি যেন একটা টের পায় সে তার বুকের মধ্যে। ট্যাঁকে গোজা দাদনের টাকা দুটো যেন চামড়ায় ছ্যাঁকা দিতে থাকে তার। কিন্তু এদিকে হাত না চালিয়ে সর্বাঙ্গে আড়ষ্ট ব্যথা। পেটে খিদেটা মরে মরে জাগছে বারবার। বউটা গোঙাচ্ছে একটানা। কি করবে মদন তাঁতি? সেদিন রাত্রি যখন গভীর হয়ে এসেছে, শীতের চাঁদের ম্লান আলোয় গ্রাম ঘুমিয়ে পড়েছে। চারিদিক স্তব্ধ নিঝুম হয়ে আছে। মাঝে মাঝে কাছে দূরে কুকুর শেয়ালের ডাক ছাড়া আরো একটা জিনিস শোনা যাচ্ছে। সেটা হলো মদন তাঁতির তাঁত ঘরের শব্দ। ঠকা ঠক, ঠকা ঠক, ঠকা ঠক। খুব জোরে তাঁত চালিয়েছে মদন। শব্দ উঠছে আরো জোরে। উদির ঘরে তো বটেই, বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে আর বাকি নেই। এমন সময় ভুবন আশ্চর্য হয়ে বলে, এর মধ্যেই তাঁত চাপালো? একা মানুষ কখন এসব করলো? উদিও বেশ অবাক। ও খাঁটি গুণী লোক, ও সব পারে। বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলল, কেশব, হে কেশব, এ কিসের আওয়াজ হয় রে? মদন তাঁত চালায় নাকি রে? তাছাড়া আর কি হবে? কেশবের গলায় ঝাঁঝ উথলে ওঠে।
রাত দুপুরে সুপে সুপে তাঁত চালাচ্ছেন, দোষ শুধু মোদের বেলা। না, ভুবনের সুতো নাও হতে পারে। কার সুতো তবে? ওই ভুবন ছাড়া কার আছে সুতো শুনি? মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না, কিন্তু ভোরে ঘুম ভেঙেই মদনের কাছে সে ছুটে যায়। মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে, কতটা বুনলি গো তাঁতি? কতটা বললাম? আয় আয় আয়, দেখবি, আয় আয়। মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে। ফাঁকা শূন্য তাঁত দেখে থ বনে থাকে উদি। সুতোর বান্ডিল যেমনি ছিল তেমনি পড়ে আছে। মদন উদির হাতে সুতো তুলে দেয়, আর তুলে দেয় 2 টাকা, যে 2 টাকা সে পেয়েছিল ভুবন বাবুর কাছ থেকে। হ্যাঁ, তাঁত তো ফাঁকা, সুতোর বান্ডিল যেমনি পড়েছিল তেমনি পড়ে আছে। ও কি গো? নিয়ে যা, যা নিয়ে যা, ফিরে দেগা ভুবন বাবুকে। বলিস মদন তাঁতি যেদিন গামছা বুনবে। একটু বেলা হতে তাঁতিপাড়ার অর্ধেক মেয়ে পুরুষ দল বেঁধে মদনের ঘরের দাওয়ার সামনে এসে দাঁড়ায়। মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা। রোষে ক্ষোভে কারো কারো চোখে জল পর্যন্ত এসে পড়বার উপক্রম করেছে। গগন তাঁতির বউটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে। শুধু বুড়ো ভোলা বলে উঠল, ভুবনের ঠেলে নাকি সুতো নিয়েছ তুমি? মদন, তাঁত চালিয়েছ দুপুর রাতে সুপি সুপি? হ্যাঁ, চালিয়েছি তো। এই কবার মদন, আমাদের সবাই লাগে বিশ্বাসঘাতকতা করলা তুমি। বাহ, দেখে এসো তাঁত, যাও দেখে এসো। আচ্ছা, যাচ্ছি। তাঁত দেখে ফিরে এসে অবাক হয়ে যায় ভোলা। আচ্ছা মদন, তুমি তাঁত চালাওনি রাতে? তবে যে চালিয়েছি, চালিয়েছি তো, খালি তাঁত। তাঁত না চালিয়ে খিস ধরল, পায়ে বাত, তাই খালি তাঁত চালালাম একটু। ভুবনের সুতো নিয়ে তাঁত বুনবো, বেইমানি করব তোমাদের সাথে কথা দিয়ে। মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে। তার কথাটা শেষ করে না মদন, হঠাৎ থেমে যায় সে। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প শিল্পী। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে ও ভোলার চরিত্রে সৌমিক মৈত্র, মদন অনুজয় চট্টোপাধ্যায়, গল্পের সূত্রধার এবং ভুবনের চরিত্রে দেবব্রত ব্যানার্জি, উদি মদনের বউ এবং অন্যান্য মহিলা চরিত্রে দেবাঙ্গনা দত্ত, বৃন্দাবন জয়দীপ সেন, কেশব রামস্বরূপ গাঙ্গুলি, শব্দগ্রহণ ও সম্পাদনা সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার অলিপা। গল্পের শ্রুতিনাট্যরূপ ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।